আসসালামু আলাইকুম। শুরু করছি পরিযান পর্ব ২৬। বৈঠকে উপস্থিত সবাই স্বাভাবিক থাকলেও বধূবেশে বসে থাকা তনয়ার মনে জাগলো কৌতূহল। বিস্মিত চোখে তাকালো পর্দার উপর প্রান্তে থাকা ব্যক্তির পানে, কিন্তু মুখটা দেখে বোঝা যাচ্ছে না। পরি তবু দেখার চেষ্টা করছে ঘুমটা ফাঁকে, কিন্তু সে ব্যর্থ। পরি কি ভুল শুনলো? যদি সঠিক শুনে থাকে তাহলে বাকি সবাই এত স্বাভাবিক কেন? কিছু কি হয়েছে? মাথা ঘুরে উঠল পরীর, চেয়েও শান্ত থাকতে পারছে না। ওদিকে কবুল বলার জন্য বারবার তাড়া দিচ্ছেন কাজী সাহেব। পরী রয়েছে অন্য ধ্যানে, ঘোর কাটছে না কিছুতে। অনেকক্ষণ ধরে সবাই বলছে কবুল বলতে, কারো কথা পরীর কান অবধি পৌঁছায়নি। শেষে আফতাব দিল ধমক, সব মেয়েরা থেমে গেল। পরী চমকে উঠে বাবার দিকে তাকালো। আফতাব গম্ভীর স্বরে বলল, এত দেরি করছো কেন পরী? তাড়াতাড়ি কবুল বলো। পরপর কয়েকবার ঢোক গিলে পরী ৩ কবুল পড়ে ফেলে, কিন্তু শরীরের ভর আর ধরে রাখতে পারে না পরী। ঢলে পড়ে কুসুমের গায়ে। পরীর ঘোমটা আরো টেনে দিয়ে কুসুম ঝাপটে ধরে পরীকে। কুসুম জোরেই বলে উঠল, পরী আপা, আপনার কি হয়েছে? সামনের পর্দাটা সরিয়ে ফেলা হলো। আফতাব মহিলাদের সব সামলাতে বলে কাজীকে নিয়ে চলে গেল। পরীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সবাই। এই মুহূর্তে ঘরে নিয়ে যাওয়ার দরকার পরীকে। বৈঠকে আর মহিলাদের থাকা সম্ভব না। মেয়ের খবর শুনে মালা দৌড়ে এলো, কয়েকবার ডাকলো পরীর, কিন্তু পরী সাড়া দিল না। শায়ের এখনো আগের মতোই বসে আছে, দৃষ্টি তার নত অবস্থা। মালা শায়েরকে আদেশ দিলেন পরীকে নিজের ঘরে দিয়ে আসতে। আদেশ পেয়ে শায়ের উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে কোলে তুলে নিল তার সদ্য বিবাহিত স্ত্রীকে। তারপর অন্দরে পা ফেলল। অনেকগুলো বছর পর এই প্রথম আফতাব ব্যতীত কোনো পুরুষ অন্দরে পা ফেলেছে। কুসুম আগে আগে গিয়ে পরীর ঘর দেখিয়ে দিল। সিঁড়ি বেয়ে দোতলার একেবারে কোণার ঘরটা পরীর। পালঙ্কের উপর পরীকে শুয়ে দিয়ে শায়ের কক্ষ ত্যাগ করল। কুসুম আর মালা রইল সেখানে। নূরনগর গ্রামের প্রতিটা মানুষ আজ পরীকে নিয়ে কথা বলতেছে। ৪ গ্রামের জমিদার আফতাব, ধন সম্পদ কম নেই তার, যেন এক রাজা। তার আর মেয়েগুলো দেখতে রাজকন্যার থেকে কম নয়, সোনালি আর রূপালি থেকেও বেশি সুন্দর পরী। এমন সোনাবরণ মেয়ের বিয়ে হলো শেষে এক সামান্য কর্মচারীর সাথে। এটা কেউই মানতে পারছে না। কোথায় রাজকন্যা আর কোথায় প্রজা? আফতাবের এমন সিদ্ধান্ত মানতে পারছে না গ্রামবাসীরা। শায়ের ছেলে হিসেবে খারাপ না, সবাই ভালো জানে তাকে, কিন্তু তাই বলে জমিদার কন্যা বিবাহ করার যোগ্যতা ওর নেই। বড় মেয়ে তোর নিজের কপাল নিজেই পুড়িয়েছে, আর ছোট মেয়ের কপাল আফতাবই পুড়ালো। গোবরে পদ্মফুল মানায় না। বাইরে সবাই নানা ধরনের কথা বললেও জমিদার বাড়ির আঙ্গিনায় আসতেই সবার মুখ বন্ধ হয়ে যায়। থমথমে পরিবেশ, কারো মুখে কথা নেই। শেখর না আসায় এমনিতেই আফতাব বেশ চটে আছে। এখন কেউ ভালো কথাও আফতাবের সামনে বলতে পারছে না। সব কথাই তেতো লাগছে তার কাছে, এমনকি নিজের ভাই আখিরকেও অসহ্য লাগছে। জ্ঞান ফিরেছে পরীর। চোখ মেলে আশপাশে তাকিয়ে পরী বুঝতে পারল সে নিজের ঘরে আছে। তাহলে কি পরী এতক্ষণ স্বপ্ন দেখেছিল? পরী চট করে উঠে বসলো। ঘরে কুসুম ছাড়া আর কেউই নেই। তাই কুসুমকে জিজ্ঞেস করলো, আমি এখানে কিভাবে এলাম কুসুম? আমি তো বৈঠকে ছিলাম। আর এখন? পরী একটু থামলো, তারপর বলল, বিয়ে কি হয়ে গেছে? কন কি আপা, আপনার মনে নাই? আপনি তো কবুল কইয়া হুঁশ হারাইলেন। আর বিয়েটা কার সাথে হয়েছে? আপনার দেহি সব ভুইলা গেছেন। শায়ের ভাইয়ের লগেই আপনার বিয়া হইছে। তাহলে শহরে ওই ছেলেটা কোথায়? কুসুম থামলো, বড় করে নিঃশ্বাস নিল, বলল, জানি না আপা, আমরা সবাই তো বরের অপেক্ষায় করতেছিলাম। দেরি দেখা শায়ের ভাই তো লোক পাঠাইছিল। হ্যাঁ, লোকগুলার শহরে যাইয়া ফিরাইছে, তাও বরযাত্রী আহে নাই। শহরে বাবুর বাড়িতে যাইয়া কেউই পায় নাই। এখন কি হইব? হ্যার লাইগা বড় কর্তা শায়ের ভাইয়ের লগেই আপনারে বিয়া দিয়া দিচ্ছে। ওরা গেল কোথায়? হঠাৎ করে তো কোনো মানুষ উধাও হয়ে যায় না। কি জানি, গতকাল তো শায়ের ভাই সহ আরো মানুষ যাইয়া দেখা কইরাইছে। অহন কই আছে কে জানে। তয় একখান কথা কই, শহরে পোলাডারে আমার ভালো লাগে নাই। হ্যার লগে বিয়া হয় নাই শকর করেন। হ্যাগরে নিয়া ভাববেন না। কোথায় যাইব? বড় কর্তা একবার ধরতে পারলে মাইরা ফেলবো। জমিদারের লগে রসিকতা?
পরি আর কথা বাড়ালো না, হাঁটু মুড়ে ওখানেই বসে রইল। কিছুক্ষণ বাদে মালা আর জেসমিন আসলো। মালা কুসুমকে বলল পরির কাপড় গুছিয়ে দিতে। পরি বলে উঠল, কাপড় গোছাবে মানে? আমি কোথায় যাব? শ্বশুর বাড়ি। পালঙ্ক থেকে নেমে পরি বলল, কিন্তু আম্মা, উনি তো আমাদের এখানেই থাকে। আমরা এখানেই থাকি। মালা জবাব না দিয়ে কুসুমের সাথে পরীর কাপড় গোছাতে লাগলেন। জেসমিন এগিয়ে এসে পরীর হাত ধরে বললেন, এখন সায়ের এই বাড়ির জামাই পরি, তার আর এখানে থাকা চলবে না। লোকে কি বলবে তখন? তাই তোমারে নিয়ে যাইবো এখনই। অনেক দূরের পথ পরি। তোমার গয়না সব খোলো আর শাড়ি বদলাও। পরি কিছু বলতে চাইল, কিন্তু জেসমিন বলতে দিল না। নূরনগর থেকে 7 গ্রাম পার হলে নবীনগর। অনেক দূরের পথ পাড়ি দিতে হবে পরীকে। পথে যদি চোর ডাকাতের পাল্লায় পড়ে তো গয়নাগুলো লুটে নিবে। তাই জেসমিন গয়নাগুলো একটা ব্যাগে ভরে মালার কাছে দিল। মালা সেগুলো পরীর জামা কাপড়ের মধ্যে লুকিয়ে দিল। মায়ের কথা মতো পরী বেনারসি খুলে সুতি শাড়ি পরল। মালা পরীর মাথায় ওড়না পেঁচিয়ে নেকাব বেঁধে দিল। তারপর গায়ে চাদর জড়িয়ে দিয়ে বলে, চাদর খুলবি না, বাইরে ঠান্ডা অনেক। আম্মা, আমাকে বিদায় করার এত তাড়া আপনার? মালার বুক কেঁপে উঠল। মেয়ে তার দিকে আঙ্গুল তুলছে। পরি কি জানে না যে ওকে বিদায় দিতে কতখানি কষ্ট হচ্ছে মালার? জানলেই প্রশ্ন করতো না। মালা জবাব দিল না। পরির হাত ধরে নিচে নেমে এলো। পরি নিচে এসে জুনমানকে খুঁজতে লাগলেন। আজ সারাদিন সে দেখেনি ছোট ভাইটিকে। সবার মাঝে জিজ্ঞেস করতেও পারেনি। এখন যাওয়ার সময় তো জিজ্ঞেস করতেই পারে। পরি মুখ ফুটে কিছু বলার আগে জুনমান এসে হাজির। ভাইকে কাছে টেনে পরি বলে, কোথায় থাকিস তুই? আজ আমার সাথে দেখা করলি না কেন? তোমারে দেখলে আমার কান্না পায় আপা। আমারে ছাইরা চইলা যাবা? বলতে বলতে কেঁদে ওঠে জুনমান। পরি বলে, কাঁদিস না জুনমান, আমি আবার আসবো। তুই আমাকে আনতে যাবে কিন্তু। জুনমান মাথা নাড়ে। পরি বিদায়ের সময় যেন কাদা ভুলে গেছে। বাড়ির বাকি সবার একই অবস্থা। বিয়েটা উলটপালট হওয়ায় কারো বিস্ময় এখনো কাটেনি। কিসের কান্নাকাটি? পরীর চোখে জল ফেলল রূপালীর কোলের নবজাতক শিশুটিকে কোলে নিয়ে। অল্প দিন ধরে সে দুনিয়ার আলো দেখেছে। পরি চেয়েছিল নিজে লালন পালন করবে, কিন্তু তা আর হলো না। সবার থেকে বিদায় নিল পরি। মায়ের হাত ধরে বাইরে পা দিল। যেই ঘর ওর নিজের ছিল, আজ সেই ঘর থেকেই বঞ্চিত হলো সে। আজকের পর থেকে নিজের বাড়িতে মেহমান হিসেবে আসতে হবে পরীকে। কথাটা ভাবতেই দম বন্ধ হয়ে আসে পরীর। গরুর গাড়ি দাঁড় করানো, সেখানেই যেতে হুঁশ ফিরল পরীর। শক্ত করে মালাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। মালার চোখের পানিও বাদ সাধল না। মেয়েকে কিছুক্ষণ আলিঙ্গন করে গাড়িতে তুলে দিল। গাড়ি চলতে শুরু করলো। কেউই যাচ্ছে না পরীর সাথে, শুধু সায়ের আর পরী। গাড়ির ভেতরে হারিকেন জ্বলছে। রাত বাড়ছে বিধায় কোনো মানুষের শব্দ পাওয়া যাচ্ছে না। শিয়াল কুকুর ঝিঝিক পোকার ডাক শোনা যাচ্ছে, সাথে গরুর পায়ের শব্দ। সায়ের গম্ভীর হয়ে বসে আছে, পরীর থেকে বেশ দূরত্ব বজায় রেখে বসে আছে। একবারও তাকায়নি পরীর দিকে। দেখে মনে হচ্ছে কিছু ভাবছে সে। পরী এতক্ষণ ধরে সায়েরকে দেখে চলছে। এই মুহূর্তে ওর স্বামীর মাথায় কি চলছে তা জানা দরকার। কিভাবে কথা শুরু করবে ভেবে পাচ্ছে না পরী। কিছুক্ষণ ইতস্ত করে বলেই ফেলল, আপনি কি কিছু ভাবছেন? এতক্ষণ পর পরীর দিকে তাকালো সায়ের। অন্যমনস্ক ছিল বিধায় পরীর কথা তার কানে গেল না। সে বলল, কিছু বললেন? বললাম, আপনি কেন বিয়েতে রাজি হলেন? আমাকে দেখলেই তো 10 হাত দূরে যেতে বলতেন। এখন কেন বিয়ে করলেন? আপনার বাবা বলেছে তাই। আব্বা বললে আর আপনি রাজি হয়ে গেলেন? আমি তো আপনাকে বলেছি যে আপনার বাবা আমাকে যতটুকু করতে বলবেন আমি ঠিক ততটুকুই করি। আপনাকে বিয়ে করতে বলেছে তাই করেছি, না হলে করতাম না। শেষ কথার অপমানিত বোধ করল পরী। কুসুমের মুখে শুনেছে কত ছেলেরা নাকি পরীর জন্য পাগল, অথচ এই ছেলেটাকে দেখো। পরী রাগ করে মুখ ঘুরিয়ে নিল। সে আর কোনো কথা বলল না। 2 হাতের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়েছে পরী। এত রাত অবধি জেগে থাকা সম্ভব নাকি? আরো কতদূর কে জানে। সায়ের জেগে আছে, পরীর দিকে তাকিয়ে রইল। এবার এখনো মুখটা দেখা হলো না। নেকাবের আড়ালে সৌন্দর্য নিয়ে ভাবছে সায়ের, কেমন দেখতে মেয়েটি। লোকজনের মুখে বলা চেহারার থেকে বাস্তব চেহারা কি বেশি মাধুর্যময়? একটু অপেক্ষা করলেই দেখতে পাবে সায়ের। মধ্যরাতে গাড়ি থামলো নবীনগর।
বাকি পথটুকু হেঁটে হেঁটে পাড়ি দিতে হবে। তবে সমস্যা হলো পরি, সে এখনো ঘুমাচ্ছে। এবার কিভাবে ডাকবে সায়ের? সেই চিন্তায় ঘামছে সায়ের। অস্বস্তিকর লাগছে ওর। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সে উপায় খুঁজতে লাগলো, কিন্তু কপাল খারাপ যে কোনো উপায়ন্তর না দেখে সায়ের নিজেই ডাকলো পরীকে। শুনছেন? এইবার উঠতে হবে। চোখ মেলে তাকালো পরী, ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? আমরা পৌঁছে গেছি, নামতে হবে। পরী নামলো গাড়ি থেকে, সায়ের ব্যাগ হাতে নিয়ে হাঁটা ধরলো। পরী ঘুম ভাব কমেনি, ঢুলছে আর হাঁটছে। সায়ের তা খেয়াল করে বলে, এভাবে হাঁটলে পড়ে যাবেন তো, হাত ধরে হাঁটবেন। থমকে দাঁড়িয়ে পরী বলে, আমি পারবো। আপনার হাত ধরতে যাব কেন? বাকি জীবন তো আমার হাত ধরেই কাটাতে হবে। তাহলে আজকে না হয় বাদই দিলাম, বাকি জীবন আপনার হাত ধরবো। সায়ের আর কথা বাড়ালো না, পরীও হাত ধরলো না। কিছুক্ষণ হেঁটে ওরা একটা বাড়িতে পৌঁছালো। অন্ধকারে ঠিক বুঝলো না পরী কিছু। বাড়িটা কেমন দেখতে তাও আন্দাজ করতে পারলো না, তবে উঠোনে দাঁড়িয়ে এটা বুঝলো যে এখানে বেশ কয়েকটা ঘর আছে। সায়েরের পিছু পিছু পরী একটা ছোট ঘরের সামনে গেল। দরজায় কয়েকবার টোকা দিল সায়ের। ভেতর থেকে আওয়াজ এলো, ক্যাডারে? এত রাইতে দরজা গুতায় ক্যাডা? সায়ের জবাব দিল, ফুপো, আমি শেহরান। একটু পরে একজন 50-এর বেশি বয়স্ক মহিলা হারিকেন হাতে দরজা খুলল। সায়েরকে দেখে সে খুশি হয়ে বলল, এত রাইতে কই থেকে আইলি? ফুপো বলতে বলতে সায়েরের ঘাড় ঘুরিয়ে পরীর দিকে তাকালো। মহিলাটি হারিকেন উঁচিয়ে পরীকে দেখে বলে, এই ছুরিটা ক্যাডা? পরী অবাক হলো মহিলার কথা শুনে, কিন্তু পর মুহূর্তেই থমকে গেল, কারণ সায়ের জবাব দিয়েছে, আমার বউ।